শুভ সকাল প্রিয় বাংলাদেশ। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যেখান থেকে এই মুহূর্তে দৃষ্টি রেখেছেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দার মিস্টার ম্যাঙ্গো তারকালাপে আপনাদের স্বাগত আজকের আয়োজনে। দর্শক, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, জীবনের প্রতিটি বিষয়েই যারা সূক্ষ্মভাবে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে করবার চেষ্টা করে থাকেন তাদের বেশিরভাগ কাজেই আসে সফলতা, কিংবা একটু অন্যভাবে বলা হলে বলবো তারা আসলে সফল হতে জানেন। ব্যর্থতার ভেতরেও তারা এক ধরনের পরিতৃপ্তি খুঁজে নেন যা তাকে প্রশান্তি এবং স্বস্তিতে থাকতে সহায়তা করে। তেমনি এক স্বস্তিময়, কর্মময়, ভালোবাসাময়, গৌরবদীপ্ত জীবনের অধিকারী একজনকে আমরা আজ আমাদের অতিথির আসনে আমন্ত্রণ জানিয়েছি। জানি তাকে দেখে কিংবা নাম শুনেই আপনাদের মনেও আনন্দের দীপ্তি ছড়াবে এবং খুব স্বাভাবিকভাবেই ভালো লাগা অনুভূতি নিয়ে তার কথা শুনবেন ধারাভাষ্য। কি বুঝতে পারছেন কে আছেন? হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের তারকালাপের অতিথির আসনে সঙ্গে রয়েছেন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবার মতো, ভালোবাসবার মতো অনন্য শব্দকথার ধারাভাষ্য শিল্পী চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। শুভ সকাল, কেমন আছেন? থ্যাঙ্কস আ লট। শুভ সকাল, অনেক ভালো। আপনি কেমন? আমি খুব ভালো আছি। একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানাই প্রথমেই। দর্শক দেখে নিলেন কে আছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং আমাদের ক্রীড়াঙ্গন এবং আমাদের ধারাভাষ্য ভুবনের অন্যতম জনপ্রিয় এই মানুষটির সঙ্গে গল্পকথায় অংশ নিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। আজকে সকালটা নিশ্চয়ই আপনার কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে যে আজকে আপনার সাথে কথা বলতে পারছি। ইয়েস, আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি অনার্ড যে তারকালাপ, আমি যদি প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের কথা বলি, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, সেলিব্রিটিদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়ে থাকে। হয়তো গত 2 বছর আমার আসা হয়নি, কিন্তু এর আগে অনেকবার আমি এসেছি। প্রচুর মানুষ কিন্তু দেশে এবং দেশের বাইরে বসে, আমি যদি আমেরিকার কথা বলি, কানাডার কথা বলি, হোল ইউরোপের কথা বলি, মধ্যপ্রাচ্যের কথা বলি, সবাই কিন্তু এই অনুষ্ঠানটি উপভোগ করে। আমি যখন দেশের বাইরে যাই তখনও কিন্তু লক্ষ্য করি তারা নিয়মিত এই অনুষ্ঠান দেখে থাকে। আর এখানে তারকারা দর্শকদের সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ পায়, যার জন্য আর কি দর্শকরাও খুব পছন্দ করে তারকাদের সাথে কথা বলতে। একটু জানতে চাইবো যে এই যে ধারাভাষ্য শুরু তো ছোটবেলা থেকে, স্কুল লাইফ থেকে শুরু, তো স্কুল লাইফ থেকে এই ধারাভাষ্যে আসার পেছনে আসলে উৎসাহ যদি বলি কে দিয়েছেন? ইনফ্যাক্ট আপনাকে বলি যে আমি একটা সময় ক্রিকেট খেলতাম। সেই যদি স্কুলের কথা বলি, কলেজের কথা বলি, ফুটবল, ভলিবল, এইসব খেলার সাথে আমি ইনভলভ। তো ক্রিকেট খেলতে গিয়ে আমার আসলে একটা বল লেগেই পায়ের মোটা হাড়টা ভেঙে যায়। তারপর আর খেলা হয়নি বা খেলার মতো পরিবেশ আর তৈরি হয়নি। তখন আমার মনে হলো যে যেহেতু আমি খেলার জগতের মানুষ, খেলার জগতে একটা জায়গায় আমাকে থাকতে হবে। তখন যারা দেশের বাইরে কমেন্ট্রি করতেন, আমি যদি টনি গ্রেগের কথা বলি, যিনি আমার আদর্শ, ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক, বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত ধারাভাষ্যকার হেনরি ব্লোফোর্ড, রিচি বেনো, আমাদের দেশে যারা করতেন তখনকার খোদাবক্স মৃধা, আব্দুল হামিদ যিনি বাংলা ধারাভাষ্যের জনক, মঞ্জুর হাসান মিন্টু, তাদেরকে দেখে মনে হতো যে টেলিভিশনে তাদেরকে দেখতে পায়, তাদের নাম শুনতে পায়, তাদের কথা শুনতে পায়। আমি যদি এরকম হতে পারতাম, খুব গ্ল্যামারাস মনে হতো। ইনফ্যাক্ট আর রোড দিয়ে হেঁটে গেলে যদি মানুষ বলতো শারাফাত যায়, শারাফাত যায়, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং তখন যারা ধারাভাষ্য বা কমেন্ট্রি করতেন, আমার মনে হতো যে আমি যদি করি খুব খারাপ করব না। এই যে গ্ল্যামারাস একটা ইস্যু ধারাভাষ্যকার, এটি কল্পনা করে বা চিন্তার রাজ্যে আমি নিজেই নিয়ে আসি। আমাকে কেউ উৎসাহ দেয়নি বা উৎসাহিত করেনি, আমি নিজেই উৎসাহিত হয়ে এটি শুরু করি। সেই থেকে দেশ বিদেশ আরও ইনশাল্লাহ অনেক বছর করব বলে আশা করি। আমরাও আশা করি। এই যে এত বছরের ক্যারিয়ার আপনার, এর মাঝে খুব জানতে ইচ্ছা করছে যে খুব উত্তেজনাকর কোনো মুহূর্ত কি এসছে যে একটু আমাদেরকে আজকে শেয়ার করেন যদি? আমি যদি ষষ্ঠ আইসিসি ট্রফির কথা বলি, হয়তোবা অনেকেরই মনে থাকার কথা, 1 বলে 1 রান, শেষ ওভারে দরকার 11 রান কেনিয়ার বিরুদ্ধে। তখন আকরাম খান অধিনায়ক, ব্যাটিংয়ে তখন হাসিবুল হোসেন শান্ত,
খালেদ মাসুদ পাইলট মার্টিন সুজির প্রথম বলটিকে তিনি সিক্সে পরিণত করেন। এবং যখন আমি বলি এই সেই মহেন্দ্র খান, অর্থাৎ 1 বলে 1 রান, তখন হাসিবুল হোসেন শান্ত ব্যাটিংয়ে, তার প্যাডে লেগে বল চলে যায় ফাইন লেগে, এবং বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার আগে যদি একটু বলি, হল্যান্ডের সাথে যে খেলাটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টি বিঘ্নিত খেলা, পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা। আমরা যারা ধারাভাষ্যকার, ক্রিকেটার, সংগঠক, সাংবাদিক সবাই কিন্তু মাঠে প্রবেশ করে গায়ের জামা খুলে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা, দেশপ্রেম বা দেশাত্মবোধ কাহাকে বলে সেটি দেখাতে সক্ষম হয়। আম্পায়ারের এত প্রতিবন্ধকতা সেটিকে উড়িয়ে দিয়ে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা। এবং একজনের কথা একটু আলাদা করে বলবো, বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি আকরাম খান, তিনি ওই খেলায় 68 রান করেন। আমি যদি 175 রানের একটা ইনিংসের কথা বলি, ভারতের সাবেক অধিনায়ক, বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, তিনি একবার চরম বিপর্যয়ের মুখে নিজেকে উজাড় করে দিয়ে 175 রান করেন। সেরকম একটা ইনিংস কিন্তু আকরাম খান এবং তার সাথে মিনহাজুল আবেদিন নান্নু, সাইফুল ইসলাম তখনকার বোলার, তাদের পার্টনারশিপ ওই খেলায় জয়লাভ করতে সাহায্য করে। সব মিলিয়ে আইসিসি ট্রফি, যেখান থেকে বাংলাদেশের ক্রিকেটের উত্থান, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা যাই বলেন না কেন, ওখান থেকেই শুরু। এবং তখন 13 কোটি মানুষ, এখন 16 কোটি মানুষ। তখন কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করেনি, একমাত্র রেডিও বা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। সেই খেলার ধারাভাষ্য দেওয়ার সৌভাগ্য হয় আমার। এবং তখন আমি যদি 97-এ খেলাটি হয়, তার আগের কথা বলি, ফুটবল নিয়ে মাতামাতি করা হতো। কেউ আবাহনী, কেউ মোহামেডান। এখন যেমন ব্রাজিল আর আর্জেন্টিনা পতাকা, তখন আবাহনী মোহামেডান খেলা হলে সেরকম লক্ষ্য করতাম। কিন্তু ওই সময় ওই ধারাভাষ্য, ক্রিকেট যে একটা জনপ্রিয় খেলা, উত্তেজনাপূর্ণ খেলা, এইভাবে বল করলে উইকেট পাওয়া যায়, এইভাবে ব্যাট করলে বলকে 4-এ বা 6-এ পরিণত করা যায়, এবং কথামালার মাধ্যমে 13 কোটি মানুষকে এক জায়গায় করে ফেলা। এটা একটা খুব একটা অ্যামেজিং একটা ব্যাপার যে মানুষ ক্রিকেটটা দেখতে পাচ্ছে না, আপনার কণ্ঠস্বর শুনে তারা বিশ্বাস করে করে সেটা অনুভব করছে। আসলে খুবই একটা মানে বলবো যে শিহরিত হওয়ার মতো ব্যাপার। স্মৃতিচারণ করতে গেলে আসলে মানে শেষ হবে না। এর মাঝে কিন্তু আমরা পুরনো কিছু আপনার ক্যারিয়ারের কিছু গৌরবময় উজ্জ্বল স্মৃতি নিয়ে আমরা কিন্তু একটা ছোট্ট তথ্যকণিকা বানিয়েছি, এটা একটু দেখাতে চাচ্ছি। ওকে। খেলাধুলা সে যাই হোক না কেন, বেতার বা টেলিভিশনের অপর প্রান্ত থেকে শ্রোতা দর্শকদের কাছে সেটিকে সুনিপুণ বর্ণনার মাধ্যমে পৌঁছে দিয়ে থাকেন ধারাভাষ্যকার। প্রায় 3 যুগ ধরে এই চমৎকার কাজটি দক্ষতার সাথে পরিচালনা করা এক অনন্য ধারাভাষ্যকারের নাম চৌধুরী জাফরুল্লাহ সারাফত। ফুটবল, ক্রিকেট, হকি কিংবা কাবাডি যে কোনো ধরনের খেলাতেই তার ধারাভাষ্য উৎফুল্ল চিত্তে উপভোগ করেন বাংলাদেশের অসংখ্য ক্রীড়া অনুরাগী। অসাধারণ এই ধারাভাষ্যকারের বাবা অ্যাডভোকেট সারাফত হোসেন চৌধুরী, মা সাজিদা চৌধুরী। পরিবারে 3 ভাই ও 3 বোনের মধ্যে তৃতীয় তিনি। জন্ম 10 মে গোপালগঞ্জে। আদি স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে হলেও বর্তমানে সপরিবারে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করা চৌধুরী জাফরুল্লাহ সারাফত পেশাগত জীবনে একজন সফল ব্যাংকার। তার জীবনের অন্যতম ভালো লাগার বিষয় ধারাভাষ্যের শুরু 1985 সালে স্কুলে পড়াকালীন সময়ে। সেই থেকে বাংলাদেশের অসংখ্য ঐতিহাসিক বিজয় এবং খেলাধুলায় ধারাভাষ্যের সঙ্গে তার নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফত। ও অসাধারণ। অনেক ধন্যবাদ, যে ভালো লেগেছে। একটু জানতে চাচ্ছি যে আপনি তো অসংখ্য খেলায় ধারাভাষ্য করেছেন, কিন্তু এর মাঝে ক্রিকেট বা ফুটবল কোনটাতে ধারাভাষ্য করতে আপনার বেশি ভালো লাগে? এই উত্তরটা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরতে চাচ্ছি। দর্শক,
না দেখে, যার কথা বিশ্বাস করে যে শ্রোতা চলমান যে কোনো খেলার দৃশ্যকে উপভোগ করেন, উপলব্ধি করেন, তিনি একজন ধারাভাষ্য শিল্পী। সেই শিল্পের বাংলাদেশের একজন অনন্য কারিগর চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের সাথে আজ আলাপ হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। এই গল্পকথায় আবারও ফিরবার আগে খুব অল্প সময়ের বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো তারকালাপের গল্পে। সঙ্গে আছেন প্রিয়জন, চেনা মানুষ, খেলার মাঠের গ্যালারিতে, প্রেস বক্সে কথার জালবোনা চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। ফিরছি গল্পে। ভাইয়া, আমাদের কিন্তু একটা নিয়মিত কুইজ আছে দর্শকদের জন্য। আপনি অনুমতি দিলে আমি প্রথমে একটু দর্শকদেরকে কুইজটা বলতে চাচ্ছি। ডেফিনেটলি। দর্শক, আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেত্রী প্রসূন অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রের নাম অচেনা হৃদয়। এবং আমাদের আজকের কুইজ, ধারাভাষ্য শিল্পী চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ক্রিয়া ধারাভাষ্যের বাইরে কোন পেশার সঙ্গে সংযুক্ত? অপশন এ ব্যাংকিং, অপশন বি চিকিৎসা। কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। আজকের কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আগামীকালের বিজয়ী পাবেন কুয়াকাটায় অবস্থিত শিকদার হোটেল অ্যান্ড ভিলাজে একজন সঙ্গী সহ 2 দিন 3 রাত অবকাশ যাপনের সুযোগ। আর আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিব কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে আর ফোনের 6টা ডিজিট, এটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ। বিজয়ী রাজু, কনগ্রাচুলেশনস রাজু। শেষ 6টি ডিজিট 452830। রাজু, অনেক অনেক অভিনন্দন। জানি খুব ভালো লেগেছে আমাদের অতিথির মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে। আর পুরস্কার তো আছেই, আমাদের সাথেই থাকবেন। আমি যেই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম আপনাকে, আমার খুব জানার ইচ্ছা যে ক্রিকেট, ফুটবল নাকি অন্য কোনো খেলা, কোনটাতে ধারাভাষ্য দিতে আপনার বেশি ভালো লাগে? ডেফিনেটলি ক্রিকেট, বিকজ অফ দ্যাট ক্রিকেট হলো ট্যাকটিক্যাল খেলা, টেকনিক্যালি সাউন্ড হতে হয়। এখানে ব্যাটসম্যান যখন শর্টস খেলে বা বোলার যখন অসাধারণ বোলিং করে, সেগুলো বর্ণনা করার মতো আমি বলবো যে এত এনজয় করার মতো জায়গা আসলে কোথাও নেই। যেমন ব্যাটসম্যান যখন শর্টস খেলে বলে থাকি কপি বুক ফিনিশ, কখনো বলে থাকি ট্যাকটিক্যাল ফিনিশ, কখনো বলে থাকি বিউটিফুল ফিটিং। এই যে টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলা, এটি আসলে অন্য সব খেলায় খুব বেশি বলার সুযোগ থাকে না। ফুটবল যেমন 90 মিনিটে শেষ হয়ে যায়, যদিও ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, বাট কমেন্ট্রির কথা যদি বলেন, ডেফিনেটলি আমি ক্রিকেটটা খুব বেশি এনজয় করি। আর আপনার বিশেষ দুর্বলতার কথা যদি জিজ্ঞাসা করি, কোন খেলার প্রতি আছে? ক্রিকেট, ডেফিনেটলি। আচ্ছা, আর কখনো এমন হয়েছে যে মাইক্রোফোনের সামনে থেকে আপনার নিজেরই মাঠে নেমে যেতে ইচ্ছা করছে, খেলতে ইচ্ছা করছে? একাধিকবার। আমি যদি সেই ICC ট্রফির কথা বলি, মাঠে যে নেমে গেলাম, তখন আমি ধারাভাষ্যে হঠাৎ করে বলি যে চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত কিলাব মাঠ থেকে ঢাকা স্টুডিওতে, আমরা আবারও ফিরে আসব। এই যে ধারাভাষ্য বন্ধ করে মাঠে ঢুকে যাওয়া এবং পানি নিষ্কাশনের জন্য সাহায্য করা, এটি একটি বিরল ঘটনা ইনফ্যাক্ট। আসলে তো এই ক্রিকেট অঙ্গনের কিছু পরিচিত মানুষ, কিছু প্রিয় মানুষ আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, এটা আপনাকে দেখাতে চাচ্ছি। ওকে। জাফরুল্লাহ শারাফাত আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ। সমস্ত ক্রিকেটারদের জন্য উনি একজন অসাধারণ একজন মানুষ। সবাই ওনাকে আসলে খুব পছন্দ করে, আমরা সবাই খুব পছন্দ করি। শারাফাত ভাইয়ের সাথে সময় কাটানোটা খুব আনন্দের একটা বিষয়। অনেক দিন ধরেই তো উনি আমাদের সাথেই আছেন, ক্রিকেটের সাথেই আছেন। যখনই ক্রিকেট খেলা হয়, যে কোনো খেলা হয়, শারাফাত ভাই সবসময় সাথেই থাকেন। যখন খেলতাম তখন শারাফাত ভাইয়ের কম্পিটিশনের সৌভাগ্য খুব একটা হতো না, বাট এখন নিয়মিত শুনি, ভীষণ এনজয় করি। অসামান্য একটা কণ্ঠস্বর দিয়েছেন তাকে আল্লাহ, যেটা আসলে সবার থাকে না। অ্যাট দ্য সেম টাইম শারাফাত ভাই ক্রিকেটটা খুব ভালো বোঝেন। আমাদের ক্রিকেটের সাথে আসলে শারাফাত ভাই খুব ভালোভাবে মিশে আছেন। আশা করি আরও অনেক দিন থাকবেন। শারাফাত ভাই, আপনাকে আমরা ক্রিকেটাররা সবাই খুব পছন্দ করি। জাফরুল্লাহ শারাফাত, আমি বলবো যে উনি আমাদের ক্রিকেটারদের মতন অন্যরকম একটা সুপারস্টার। ক্রিকেট বলেন, ফুটবল, হকি, সব খেলারই ধারাভাষ্যকার উনি। বাংলাদেশের
এই প্রথম কোনো বাংলাদেশি যে 9টা ওয়ার্ল্ড কাপ করেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ এবং মূল ওয়ার্ল্ড কাপ 50 ওভারের, এবং উনি প্রথম বাংলাদেশি যে বাংলাদেশ ক্রিকেটে এবং ফুটবলে প্রথম জয়ের থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো জয় হয়েছে সবগুলো ওনার মুখ থেকে বের হয়েছে প্রথম বাংলাদেশের জয়ের শব্দটা। পপুলারিটি আমি বলবো যে অসাধারণ। আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আমি এবং জাফরুল্লাহ ভাই একসাথে আমেরিকান এম্বাসিতে গিয়েছিলাম ভিসার জন্য। সেখানে তখন আমি কারেন্ট ক্যাপ্টেন ছিলাম। আমার সেই জায়গায় যত বাঙালি মানুষ ছিল সবাই আমার থেকে ওনাকে সবাইকে আর কি চিনেছিল। সেই সময় সবাই জাফরুল্লাহ ভাইকে অন্যরকম, তার যে ভাষ্যকারের কথার ভঙ্গি সবাই খুব পছন্দ করে। জাফরুল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে এখন পর্যন্ত উনি টি-20 এবং 50 ওভারের ওয়ার্ল্ড কাপ 9টা করেছেন। আমি আশা করব যেন আরও 9টা ম্যাচ ওয়ার্ল্ড কাপ করতে পারে, ততদিন যেন বেঁচে থাকতে পারে। এবং আশা করব যে আরও বাংলাদেশ এখন যেভাবে ক্রিকেট খেলছে, ফুটবলাররা ভালো খেলবে, ওনার ভাষ্যকার শুনবো আরও বেশি বেশি। নিশ্চয়ই খুব ভালো লেগেছে। অনেক ভালো লাগার একটা বিষয়। দীর্ঘদিন আসলে ওদের সাথে আমি জড়িত। আমি প্রথমে একটু হাবিবুল বাশার সুমন সম্পর্কে বলি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে 3000 ক্লাবে তিনি প্রবেশ করেন এবং হাবিবুল বাশার যখন ব্যাটিং করতেন, ক্রিকেটের ভাষায় আমরা বলে থাকি স্কোয়ার অফ দ্য উইকেট, পুল শট, হুক শট, অসাধারণ তিনি করতে সক্ষম হতেন এবং বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। এবং হাবিবুল বাশারকে এগেইন কনগ্রাচুলেশনস। সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, যেটিকে আগে বলা হতো মিনি বিশ্বকাপ, সেটির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এটি কিন্তু বাঙালি জাতির জন্যে, বাংলাদেশের জন্যে অনেক বড় গর্বের, অনেক বড় গৌরবের। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার আমি মনে করি, এবং আপনারা খুব ভালো করেই জানেন যে সবচেয়ে কম বয়সে মোহাম্মদ আশরাফুল প্রথম টেস্টে তিনি কিন্তু সেই বিশ্বের মস্ত বড় বোলার মুরালীধরন, চামিন্দা ভাস, তাদের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে তিনি অভিষেক টেস্টে 100 রান করেন, যেটি একটি বিশ্ব রেকর্ড। বাংলাদেশ একবারই অস্ট্রেলিয়াকে পরাজিত করে, 101 বলে তিনি করেন 100 রান। আমি যদি সেই কার্ডিফের কথা যেটি বললাম, ইংল্যান্ডের কথা যদি বলি, সেই ওদের মাটিতে 52 বলে 94 রানের ইনিংস, ভারতের বিরুদ্ধে টেস্টে 158 অপরাজিত থেকে আসলে অসাধারণ দুজন ক্রিকেটারের কথা শুনলাম। আর যেটি আশরাফুল বললেন যে ওয়ানডে এবং টি-20 মিলিয়ে 11টি বিশ্বকাপের ধারাভাষ্য দিলাম, এটি একটি বিশ্ব রেকর্ড। এর আগে পর্যন্ত বা এখনো পর্যন্ত কোনো দেশের ধারাভাষ্যকার পরপর 11টি বিশ্বকাপের ধারাভাষ্য দিতে পারেনি। আর যেটি বললেন যে সবগুলো বিজয়ের ঘোষণা, ক্রিকেটের বলেন, ফুটবলের কথা বলেন, কখনো বিদেশের মাঠ থেকে, কখনো দেশের মাঠ থেকে, বাঙালি জাতি প্রথম আমার কণ্ঠেই সবগুলো বিজয়ের ঘোষণা শুনতে পায়। এটি আসলে আমার অনেক ভালো লাগার একটা জায়গা। বলি যে ধারাভাষ্যকার হিসেবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি? আসলে প্রাপ্তির খাতায় অসংখ্য প্রাপ্তি আছে, তার মাঝে এগুলো মনে হয় অন্যতম। এগুলো অন্যতম, কোনো সন্দেহ নেই। এবং পাশাপাশি এই যে সবগুলো বিজয়ের ঘোষণা যে দিলাম, হয় কি যখন টেলিভিশনে কথা বলি বা রেডিওতে কথা বলি, সারা 16 কোটি মানুষ, আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি আরও 15 কোটি বাঙালি, সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে বাঙালি নেই। তারা যখন অপেক্ষা করে যে শারাফাত কখন বলবে বাংলাদেশ যখন জয়ের দ্বার প্রান্তে যে বাংলাদেশ জিতে গেল। এইটা নিয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে বাংলাদেশ যখন বিজয়ী হয় তখন কিভাবে, মানে কেমন লাগে আপনার ধারাভাষ্য দিতে, এবং যখন বাংলাদেশ বিজয়ী হতে পারে না তখন কেমন লাগে, এটা শুনবো কিন্তু একটা ছোট্ট বিরতির পরে। প্লিজ। দর্শক, আমাদের প্রত্যেকের জীবনে প্রতিটি সময়ে টুকরো স্মৃতি, অভিজ্ঞতা এবং গল্প জমা হয়, যে গল্প আমাদের সময়কে রাঙিয়ে তোলে, এগিয়ে যাবার প্রেরণা দেয়। আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে সেই কথাগুলোই হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন এবং শোবিজের চেনা মানুষ, কথার শিল্পী চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের সাথে। সময় হলো আবারও খানিকটা বিরতি নেবার, ফিরে আসবো অতিথি এবং জানা অজানা গল্প নিয়ে। সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের গল্পের শেষ অংশে। অতিথি হয়ে আজ সঙ্গে রয়েছেন সময় এবং ক্রীড়াপ্রেমী শ্রোতা দর্শক হৃদয় জয় করে নেওয়া অনন্য কথার জাদুকর চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। ফিরছি গল্পে। জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ যখন বিজয়ী হয় তখন তো বললেন খুব ভালোই লাগে, আর বাংলাদেশ যখন বিজয়ী হতে পারে না তখন কিভাবে নিজেকে সামলে নেন? ও ইয়াস, প্রথম হলো যে বাংলাদেশ যখন জয়ের দ্বার প্রান্তে, তখন যে কোটি কোটি মানুষ যে অপেক্ষা করে শারাফত কখন বলবে বাংলাদেশ জিতে গেল, যখন ঘোষণাটা দেই বাংলাদেশ জিতে গেল, এই যে রোডে নেমে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা যে আনন্দ উল্লাস উচ্ছ্বাস উদ্বেল প্রকাশ করে, ওই জায়গাটি আমি খুব এনজয় করি। আর যদি পরাজয়ের কথা বলেন, ধারাভাষ্যের ক্যারিয়ারে যেমন সুখের অনেক ঘটনা থাকে, দুঃখের ঘটনা যদি বলি, একবার এশিয়া কাপ যেটিকে বলা হয় এই উপমহাদেশের বিশ্বকাপ, বিকজ সব সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এখানে খেলে থাকে। এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে বাংলাদেশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফাইনালে পাকিস্তানের নিকট জয়ের দ্বার প্রান্তে গিয়েও মাত্র 2 রানে পরাজিত হয়। পরাজয়ের মধ্যেও যে জয় খুঁজে পাওয়া যায় এমন একটা পরাজয়। তো ওই যে পাকিস্তানের সাথে ওই খেলাটির পরাজয়, লাস্ট টি-20 যেটি ভারতে অনুষ্ঠিত হলো, বাংলাদেশের জয়ের জন্য দরকার 3 বলে 2 রান। টি-20তে আসলে এটি খুবই সহজসাধ্য একটা ব্যাপার। তখন ব্যাটিংয়ে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ তারা যে পাওয়ারটা ব্যবহার করলেন এয়ারে, যেটিকে বলে স্লিকিং শট বা গড়ানো শট বা গ্রাউন্ডার শট, ওই পাওয়ারটা যদি গ্রাউন্ডে ব্যবহার করত, তখন ভারতীয় দলের ফিল্ডারদের আমি বলা যায় যে একেবারে নার্ভাস তারা, তাহলে কিন্তু 3 বলে 2 রান করা খুবই সম্ভব। এই দুটো ঘটনা আসলে ধারাভাষ্যের ক্যারিয়ারে আমাকে অনেক কষ্ট দেয়। এবং ওই সময়টা আপনি যদি লক্ষ্য করে থাকেন, আমি যখন ধারাভাষ্য দেই, আবার প্রতিটি কথার মধ্যে কিন্তু দেশাত্মবোধ এবং দেশপ্রেম পুরোপুরি ওইটা আসলে একটা দর্শকরা ভূমিকা কিন্তু রাখে। মানে খেলার মাঠে চলে যায় আপনার সাথে, এই দেশপ্রেমটাও আসলে সবার মধ্যে জেগে ওঠে। এই মুহূর্তে কিন্তু একজন দর্শক আমাদের সাথে ফোনে যোগ দিয়েছে, একটি কথা বলে নিই। প্লিজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? হ্যালো, আসসালামু আলাইকুম। কার সাথে জনি কথা বলছি, বলছি? মাজু ভাই কেমন আছেন? অনেক ভালো। হ্যাঁ, তো আমার ভাই বলে কথা না, আমি বলতে চাচ্ছি যে আমার ভাই এই খেলাধুলার বিষয়ে এত এক্সপার্ট, এত ট্যালেন্ট, যে কিভাবে এত কিছু ভেঙে, মানে সেই জীবনের শুরু থেকে, মানে চর্চা ছাড়া দেখে 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 নিজের অভিজ্ঞতা থেকে এত ভালো করে সে মানে জিনিসটাকে এত ট্যালেন্ট এই খেলার ব্যাপারে, এটা আমরাই অবাক হয়ে যাই যে আমার ভাই এত মানে সুন্দর করে বলে বা এত বুদ্ধি। ঠিক আছে, তো আপনাকে আর খেলার বিষয়ে আর কি বলবো, সেটা তো সবাই জানে। আর বিশেষ করে এই যে সারা বিশ্বে ঘোরা, আমাদের ভাই যেখানে যায় শুধু আর জাফরুল্লাহ শারাফতের বোন, এটাই আমাদের কাছে একটা বিরাট পাওয়া। হ্যাঁ, যে আমার বড় ভাই উনি যেখানে যায়, এটাই আমার কাছে খুব ভালো লাগে। আরেক কথা হলো ভাইয়া, আপনাকে মজু ভাই আপনাকে খুবই ভালো লাগছে, খুবই। আর আমার ভাই আমার থেকে এজে এত বড়, এখন মানুষ বলে আমার চেয়ে ছোট, এটা আমার কাছে খুব ইয়ে লাগে। হ্যাঁ, যে আমার 12 বছরের বড়, সে নাকি আমার থেকে ছোট। যাই হোক, তো সে এরকমই থাকুক, সেই দোয়া করি। ওকে, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস ফর কলিং। সবকিছুই যেন ভালো থাকে এই দোয়া করি। হ্যাঁ, আর খেলা ভালোভাবে দাদু চালায় যান। হ্যাঁ, আর সে তো ব্যাংকারও, তার Thank you, চতুর্দিক থেকে thank you. এত গুণ, আর কি বলবো। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন। উনি কিন্তু অনেক গুণের কথা বলছিলেন, আমি একটু জানতে চাচ্ছি যে এই যে ধারাভাষ্যকারের পাশাপাশি আর কি কি বিশেষ গুণ আছে, গান আবৃত্তি অভিনয়ের কথা যদি জানতে চাই। সে যদি আপনাকে বলি যে সম্প্রতি খোঁজদার নাম্বার 1 স্পিনার রবির একটা অ্যাড আমি করলাম, এর আগে ব্যান সাব নামে একটা মিউজিক ভিডিও করলাম। আমি যদি আমাদের দেশের কিংবদন্তি অভিনেতা জাহিদ হাসানের কথা বলি, জনপ্রিয় অভিনেতা সাজু খাদেমের কথা বলি, তারা কিন্তু আমাকে প্রায়ই বলে নাটকে অভিনয় করার জন্যে, কেউ কেউ চলচ্চিত্রে অভিনয় করার জন্যে, কেউ কেউ বলে আপনার কণ্ঠ খুব ভালো গান করার জন্যে। আমি আসলে কখনো কোনো দিন করিনি,
তবে সমাজে দেশে রাষ্ট্রে কতগুলো মানুষ থাকে তাদের অনুরোধে আসলে না করে পারিনি। আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, ক্রিকেট বোর্ডের অনেক সম্মানী কর্মকর্তা, তাদের অনুরোধ আসলে ফেলা সম্ভবপর হয়নি। সেই জন্যে ব্যান্ড সাহেব যে মিউজিক ভিডিও এবং রবির যে খোঁজদার নাম্বার 1 স্পিনার যে অ্যাড, সেটি আমি করে দিলাম। কিন্তু এটা যে এত পপুলার হবে আমি আসলে কখনো ভাবিনি। মানুষ আমাকে দেখলেই বলে আপনার ওটা খুব ভালো লাগলো, ওটা খুব ভালো লাগলো। তো যেহেতু করেই ফেললাম, আসলে খুব বেশি করব না, খুব প্ল্যানিং যদি ভালো হয়, যদি দেখি যে এই অ্যাডটা করলে বা এই মিউজিক ভিডিওটা করলে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে, তাহলে হয়তো বা 2-1টি করা যেতে পারে। আর গান আমি একটা সময় করতাম, কবিতা পাঠ করা একটা সময় আমি করতাম, বাট খেলার সাথে ইনভলভ হওয়ার পরে আর ওইভাবে নিজেকে জড়ানো সম্ভবপর হয়নি। আর আমরা খেলার মাঠে যেভাবে আপনাকে পাই, আসলে আমরা পুরো জাতি আসলে খুবই কৃতজ্ঞ যে খেলার মাঠে আপনার মতো একজন মানুষকে আমরা পাই। অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাঙ্কস এ লট সেজুতি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শামসুদ্দিন মিঠু ভাইকে ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ। দেওয়ান শামসুর রাকিব ভাইকে ধন্যবাদ। আতিক অনেক কষ্ট করলেন। ফুল প্যানেলে যারা ইনভলভ, ক্যামেরা ক্রু থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্ত, এই অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান প্রাণ মিস্টার ব্যঙ্গ। আমি শুরুতে যেটি বললাম যে পৃথিবীর কানাডা, আমেরিকা, হোল ইউরোপ, মধ্যপ্রাচ্য সব জায়গা থেকে এই জনপ্রিয় অনুষ্ঠান কিন্তু উপভোগ করে থাকে। আসলে এটা তো আসলে একটা পুরো টিম ওয়ার্ক। আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল নিজের স্মৃতি কথা এবং একান্ত ভাবনা নিয়ে আমাদের ধারাভাষ্য ভুবনের গুণী কথাশিল্পী, কথার জাদুকর চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের সাথে আজকের গল্প কথা। নিশ্চয়ই এই গল্প আলাপ আপনাদের কিছুটা হলেও ভালো লাগার আবেশ দিতে পেরেছে। ভালো থাকুন প্রিয়জন শারাফাত ভাই, ভালো ভাবনায়, ভালো কর্মে চিরকাল ভালোর সঙ্গে থাকুন এবং তার সতেজ কণ্ঠ আমাদের মুগ্ধ করে রাখুন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে চেনা কোনো অতিথিকে, প্রিয় কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে।